১৯৯০ সালে বাংলার দাদু এবং লালা দাদু গাম্বিয়া থেকে মালি গেছেন তাদের তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে। বাংলার দাদু এবং লালা দাদু তারা দুজন অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে এবং তারা দুজনেই কবিরাজির কাজ করে। আর এই তান্ত্রিক গুরু হচ্ছে ওনাদের দুজনার গুরু। ১৯৭৫ সালে মালি থেকে বাংলায় এসেছিলেন এক তান্ত্রিক গুরু। তাকে মালি থেকে গাম্বিয়া আনা হয়েছিল বিশেষ এক কারণে, কারণ সমস্যাটা ছিল অনেক জটিল। তখন সময়কাল ছিল ১৯৭৫ সাল। কোনো এক মহিলা মানুষের তার উপর কালো জাদু কাটানোর জন্য এই তান্ত্রিককে আনা হয়েছিল। এই সমস্যার সমাধান হওয়ার পর বাংলা দাদু এবং লালা দাদু সেই কবিরাজের কাছ থেকে তন্ত্রবিদ্যা শেখার জন্য ইচ্ছা পোষণ করেন। প্রথমের দিকে তিনি রাজি ছিল না, কিন্তু পরে তিনি রাজি হয়ে যান। এরপর বাংলা দাদু এবং লালা দাদু তার কাছে তন্ত্র শিক্ষা নেন। এর কারণে তারা বিগত ১৫ বছরে অনেকবার গিয়েছিলেন সেই সেই গুরুর কাছে। তার কাছে তন্ত্র শিক্ষার পরে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান এনেছেন তিনি। এরপর বিশেষ এক সমস্যায় পড়ে তারা। সমস্যা সমাধানের জন্য তারা সেই তান্ত্রিকের কাছে যায়, অর্থাৎ মালিহাতে যায়। মালিহা অঞ্চলটি সেনেগালের বর্ডার অঞ্চলের দিকে বাড়ি, কিন্তু গাম্বিয়া থেকে অনেক দূরে। যাই হোক, এরপর বাংলার এবং লালা দাদু গুরুর বাড়িতে যায়। গুরুর বাড়িতে গিয়ে দেখতে পায় অনেক মানুষের ভিড়। তান্ত্রিকের বাড়িতে এরকম ভিড় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তারা স্বাভাবিকভাবেই সবকিছু নিচ্ছিল। কিন্তু এই ভিড়টা যে আজকে একটু অন্য রকমের তারা দেখতে পায়। তারা দেখতে পায় একটা লাশ, তার উঠোনের সেই একটা যেখানে বসে তারা তন্ত্র শিক্ষা করত, সেই খাটের উপর একটি লাশ আছে। লাশটার পরিচয় কেউ বলতে পারছে না। তারা অনেকটা বিস্মিত হয়ে ভাবে যে এখানে কি হচ্ছে। তারপর তারা লাশটির কাছে গিয়ে দেখতে পায় আনুমানিক এইটা ৩০ থেকে ৩৫ বছরের কোনো এক মহিলার লাশ। লাশটা দেখে তারা তাদের তান্ত্রিক গুরুকে খুঁজতে যায়। তারা দেখতে পায় ঠিক লাশটার বাঁ পাশের দিকেই তান্ত্রিক গুরু ওখানে বসে আছে। তারপর তাকে সালাম বিনিময় করার পরে, তার সাথে সাক্ষাৎ করার পর সেই তান্ত্রিক গুরু তাদের ভালো মন্দ খোঁজ খবর নেয় এবং তাদেরকে বলে, তোমাদের সাথে আমার আজকে একটা অনেক কাজ আছে। এবং তার সাথে তার অনেক শিষ্য ছিল সেখানে। তান্ত্রিক গুরু তাদেরকে বসতে বলে তাদেরকে বলে যে আমি এই ঝামেলার কাজগুলো শেষ করে তোমাদের সাথে দেখা করে কথা বলছি। তারা বসে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ে, কারণ অনেক দূরে তারা জার্নি করে এসেছে। জার্নি করার কারণে তাদের শরীরটা অনেক ক্লান্ত ছিল। এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে তারা কতক্ষণ কাটিয়েছে তাদের এটা সঠিক মনে ছিল না। তারপরে তাদের গুরু এসে তাকে ডাকে এবং ডাক শুনে তারা সাথে সাথে ঘুম থেকে ওঠে। এরপর তান্ত্রিক গুরু বলে, তোমরা দুজন এবার একসাথে এসেছো, তার মানে তোমাদের কোনো সমস্যা হয়েছে, যার কারণে তোমরা একসাথে এসেছো, তাই না? তখন তখন তাদের মাঝে একজন বলে ওঠে যে আসলে আমরা অনেক বড় সমস্যায় পড়েছি, যার কারণে আপনার সম্মানাপন্ন হতে হলো। এরপর গুরু বলে, তোমাদের এখানে ২ দিন থাকতে হবে, কারণ আমিও অনেক বিপদে আছি, যার কারণে তোমাদের দিয়ে একটা কাজ করাতে হবে, যার কারণে তোমাদের এখানে ২ দিন থাকতে হবে। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? তখন একজন বলে যে আসলে গুরু আপনার কাছে থাকতে পারলে আমরা তো ধন্য, তাহলে আমাদের তো কোনো সমস্যা নয়। ২ দিন কেন, যদি বলেন ২ বছর থাকতে আমরা এখানে থেকে যাব। গুরু এবার বলে, বিষয়টা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয়, অর্থাৎ অনেক বড় একটা সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে আমাদের সবাইকে মিলেই। তারপর গুরু বলে, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে না হয় পুরো গল্প শোনা যাবে, তোমাদের সমস্যা এবং আমাদের সমস্যা। তারপর কথা মতো খাওয়া দাওয়া শেষ করে তখন সেই তান্ত্রিক বলে, তোমরা যে উঠোনে আমার লাশটা দেখতে পেলে, এই লাশটা আমাদের গ্রামের এক প্রতিবেশীর বাড়ির পিছন থেকে পাওয়া গেছে। কিন্তু কেউ তার পরিচয় জানে না, কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, কে তাকে মেরে ফেলেছে, এই বিষয়টা কেউ কিছু বলতে পারছে না। প্রতিবেশীর ঘরটা একদম নির্জন এলাকায়, পরিত্যক্ত একটা বাড়িতে শুধু সেই থাকে। তার বাড়ির পিছনেই এই লাশটা পাওয়া গেছে। আমি তার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন ছদ্মনামটা এই মুহূর্তে এরিক। এরিকের বাড়ির পিছন থেকে লাশটা পাওয়ার কারণে সবাই, গ্রামবাসী এবং প্রতিবেশীরা সবাই বলছে এই খুনটা মনে হয় এরিক করেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই লাশটা কার বা কেন এখানে রেখে গেছে বা তার বাসা কোথায়, এই বিষয়ে তারা কেউ জানে না। কিন্তু তারা সবসময় এরিককে দোষারোপ করছিল। গ্রামবাসীরা যখন এরিককে দোষারোপ করছিল,
তখন এরিক তা সবসময় প্রত্যাখ্যান করে দেয় এবং এর কারণে কিছু এলাকার লোকজন এরিককে মারধর শুরু করে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয়। এর কারণে এলাকায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। আমি তখন এলাকা দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন এসব দেখে আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই একটা মেয়ের লাশ পড়ে আছে, কিন্তু তার পরিচয় কেউ দিতে পারছে না। আমি গ্রামবাসীকে একটু শান্ত হতে বলে বললাম যে আমি বিষয়টা দেখছি। এসব বলার পরে এরিককে আমি সবকিছু জিজ্ঞেস করি, কিন্তু এরিক এ বিষয়ের কোনো উত্তরই দিতে পারছিল না। এরিক নিজেও জানে না এই লাশটা কার। তারপরে আমি লাশটার কাছে গিয়ে একটু হতভম্ব হয়ে যাই। দেখতে পাই তার চোখগুলো দিয়ে যেন লাল লাল রক্ত বার হয়ে আসছে, আর গলার নিচের দিকে যেন একটা হাত দিয়ে চাপ দেওয়ার মতো একটা দাগ আছে। আমি এটা দেখে বুঝতে পারি তাকে কেউ গলা টিপে হত্যা করেছে। তারপর এলাকার কিছু মেয়ে মানুষকে ডেকে বলি, দেখেন এদের শরীরে কোনো দাগ আছে নাকি। তখন এক গ্রামের মহিলা তার সেই লাশটা ভালোভাবে খুঁটে খুঁটে দেখতে থাকে এবং সে এসে বলে, গুরুজি, এই মেয়েকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, কারণ যার কারণে তার চোখ দিয়ে এবং মুখ দিয়ে লাল রক্ত বের হয়ে আসছিল। রক্তগুলো গড়ে গড়ে যেন গলার নিচ দিয়ে যাচ্ছিল। সেটা একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিলাম আমি সেই সময়। তারপর আমি বলি, তোমরা একটু পানি ঢেলে লাশটা পরিষ্কার করো, তারপর আমি দেখছি কি করা যায়। এরপর আমি গ্রামের মুরব্বীদের বলি, এই মৃত্যুর পিছনে এরিকের কোনো হাত নেই, তোমরা একে ছেড়ে দাও, আর আমি বিষয়টা দেখছি কিভাবে তোমাদের সহযোগিতা করতে পারি। আমার কথা শুনে সবাই আশ্বস্ত হয়ে এরিককে ছেড়ে দেয় এবং লাশটি নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি এবং তোমরা যে লাশটা দেখেছো, এই লাশটা হচ্ছে সেই লাশ। এরপর গ্রামবাসীরা আমাকে বলে, এই লাশটা তাহলে কার, আপনি কি বলতে পারবেন? তখন আমি বললাম যে আসলে আমি ঠিক বলতে পারছি না, তবে আমি আজকে এই লাশটার উপর নিয়ে আমার তন্ত্রবিদ্যা চালিয়ে আমি চেষ্টা করে দেখব যে কে এই লাশ এবং কে মেরেছে একে। এরপর আমি আরো বলি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এই লাশটা আমার বাড়িতে পৌঁছে দাও। তারপরে কিছু লোক বলে, গুরুজি, আমরা আসলে আপনাকে বিশ্বাস করি বিধায় আজকে আপনার কথায় আমরা এরিককে ছেড়ে দিচ্ছি। আমি তখন আবারও বলি, আসলে এখানে এরিকের মনে হয় কোনো দোষ নেই, তবে আজকে রাতে আমি বলতে পারবো এই লাশটা কার এবং কে মেরেছে এই লাশকে এবং কেন মারা হয়েছে। আমি আমার যতটুকু জাদুবিদ্যা জানি সে সকল জাদুবিদ্যা প্রয়োগ করে এই ঘটনাটার উদ্ঘাটন করার চেষ্টা করব। তখন উল্টো গ্রামবাসীরা আমাকে বলে, আপনি পারবেন গুরুজি, আপনি চাইলে এটা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এই ঘটনাটা যদি জানাজানি হয় তখন এরিক ছেলেটা অনেক বিপদে পড়বে। আর ঘটনাক্রমে পুলিশ এখন পর্যন্ত এই লাশের সম্বন্ধে কিছু জানতে পারেনি। আমি গ্রামবাসীর চিন্তা ভাবনা করেই আমি এই সিদ্ধান্তটা নেই। আপাতত ঘটনা এই পর্যন্তই। আর তোমাদের থাকতে বলার কারণ হচ্ছে আমি এই লাশটা নিয়ে একটা সাধনা করতে চাই। এই সাধনাটা করে আমি জানতে চাই কে মেরেছে এই মেয়েকে, আর কি কারণই ছিল যার কারণে তাকে এইভাবে মরতে হলো। যার কারণে আমি এই সাধনাটা আজকে তোমাদের দুইজনকে নিয়ে এটা আমি করতে চাই। তোমরা কি বলো? তোমরা কি আমাকে সহযোগিতা করবে? তখন বাগার দাদু বলে যে আপনি চাইলে যে কোনো সমস্যায় আপনার সাথে থাকতে পারে, আমরা নিজেকে ধন্য মনে করব। বাঘার দাদু তখন বলে, আপনি যে এই মৃত মানুষের ভিতর আত্মা ফেরাবেন, এটা তো অনেক মর্মান্তিক একটা বিষয়, এটা তো একটা আত্মা ফেরানো জাদু। তখন সেই গুরু বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি এর ভিতর আত্মাটা ফেরাতে চাই, কিন্তু সব সময় এই আত্মাটা ফেরানো যাবে না, যার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই আত্মার কাছ থেকে শুনতে হবে যে কিভাবে তাকে মারা হয়েছিল বা কেনই মারা হয়েছিল। একথা বলে বাঘার দাদু বলে, আমরা আমাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করছি, আপনি সবকিছুর বন্দোবস্ত করুন। গুরুজি তখন বলেন, আমরা আত্মার ফেরাতে পারবো, কিন্তু কিছু সময়ের জন্য। এই জাদুটা আমি শিখেছিলাম আমার ওস্তাদের কাছ থেকে, তিনি আমাকে শিখেছিলেন এই জাদুটা। কথা বলে গুরুজি বলেন, আমি আজকে এই কাজটা করব তোমাদের দুইজনকে নিয়ে, আর এখানে তন্ত্র করতে যা যা লাগবে সেসব আমি ব্যবস্থা করি, তোমরা আপাতত বিশ্রাম করো। গুরুজি চলে যাওয়ার পর বাঙ্গার দাদুকে লালা দাদু জিজ্ঞেস করেন,
আমাদের কি সৌভাগ্য! পৃথিবীর সবচেয়ে বড় কঠিন জাদু আজকে আমরা শিখব। এর মাধ্যমে আত্মা ফেরানো যায়। এই জাদুটা অনেক কঠিন হবে হয়তো। তখন বাঙ্গার দাদু বলে, এত সহজ বিষয় না, এটার জন্য অনেক সাধনা করতে হয়। যাই হোক, আমরা আপাতত বিশ্রাম করি, দেখা যাক কি হয়। এরপর বাঙ্গার দাদু লালা দাদুকে বলেন যে আমাদের কি একটা বড় সৌভাগ্য, এই জাদুতে অংশগ্রহণ করতে পারছি, তাই না বন্ধু? তারপর দুই বন্ধু মিলে নিজেদের খোশ গল্প সারতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়, তখন কেউ আসে না এবং গুরুজিও আসে না। তারপর রাতের বেলা গুরুজি আসে এবং গুরুজি এসে বলে, এই লাশটিকে আমার ছোট ঘরে নিয়ে আসো। তখন বাঙ্গার দাদু বলে, ছোট ঘরে যেখানে আপনি সাধন করেন সেখানে? তখন বলে, হ্যাঁ। বলে রাখা ভালো যে এই ছোট ঘর হচ্ছে প্রতিটা তান্ত্রিকের একটা করে গোপন ঘর থাকে, যে ঘরে সবার যাওয়ার অনুমতি থাকে না। শুধু বিশেষ কোনো ব্যক্তি ছাড়া বা বিশেষ কোনো কাজ ছাড়া এই ঘরে আসে না। বাকি সব কাজ বাহিরেই হয়, কিন্তু এই ঘরটিতে সবসময় সাধনা করার সকল সরঞ্জাম এবং সবকিছু ঠিকঠাক করে দেওয়া থাকে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত আসে। রাতের পর তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারে তান্ত্রিক গুরু তাদের কাছে আসে এবং তাদের দুজনকে বলে, তোমরা এখন প্রস্তুতি নাও, আমরা এখন সাধনার জন্য সবকিছু প্রস্তুত করে নিব। তারপর বলা হয় যে লাশটি আছে, এই লাশটি আমার এই ছোট ঘরে নিয়ে আসো। ছোট ঘরে নিয়ে এসে তারপর আমরা এর ওপর সাধনা করব। সাধনা করার পর তাদের আত্মাকে ফিরে আনা হবে। একথা বলার পর আমার সেই দুই দাদু সেই অনুযায়ী কাজটি করে। আমি আর বেশি বললাম না, অনেকটা ঘটনা বড় হচ্ছে দেখে কিছু কথা আমি রেখে দিলাম। তারপরে কয়েকজন মিলে সেই লাশটিকে তাদের ঘরে নিয়ে যায় এবং ঘরে নিয়ে যাওয়ার পরে তিনি আসার সময় দুটো বড় বড় কাঠ, কিছু লাকড়ি, তারপরে হচ্ছে দুটো মাটির পাত্র এবং সাথে এনেছিল কিছু ছোট ছোট কাঠ, যেগুলো দিয়ে আগুন জ্বালানো যায়। অনেক শুকনো ছিল সেগুলো। তারপরে শুরু হয় যজ্ঞের প্রস্তুতি। বলা হয় দুজনকেই, তুমি বাম পা এবং বাম হাত এই কাঠের সাথে শক্ত করে বাঁধো। তারপরে তারা একজন সেই কাঠের সাথে শক্ত করে ওই বাম পা এবং বাম হাত বাঁধে এবং অপর পাশে আরেকটি কাঠ রাখা হয়। কাঠের উপরে বলা হয়, তুমি এইটাও যেভাবে বেঁধেছো ঠিক ওইভাবে এখানেও বাঁধো। তারপর তারা দুজন মিলে বাম পা এবং বাম হাত, ডান পা এবং ডান হাত বেঁধে ফেলে। এক পর্যায়ে শুরু হয় যজ্ঞের প্রস্তুতি। যজ্ঞতে যা যা ছিল, যজ্ঞতে ছিল ছাগলের চর্বি, যা সলতে বা ফিতে বলতে পারেন, যেটাতে আগুন লাগানো হয়। হিন্দুদের ঘরে এইরকম কিছু থাকে। তারপরে দুটো বাটিতে রাখা হয়েছিল সেই মোমের মতো কিছু পদার্থ, বা ওই চর্বিগুলো বলতে পারেন। চর্বিগুলো তো ওখানে রেখে একটু পানি দিয়ে ওখানে আগুন লাগানো হয় এবং তখন ওখান থেকে আস্তে আস্তে আগুনগুলো জ্বলতে থাকে। তারপর লাশটা ঠিক পাশেই সেই যজ্ঞের কাঠগুলো দিয়ে আবার আগুন লাগানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ পরে আগুন ধরেও যায়। আগুন ধরার পরে শুরু হয় মহাযজ্ঞ। এর মধ্যে আমার সেই দুই দাদুকে তাই সেই গুরু তাকে কিছু মন্ত্র পাঠ করতে বলে, যে মন্ত্রগুলো তারা আগেও জানতো, যার কারণে তেমন কোনো সমস্যা হয়নি সেই মন্ত্রগুলো বলতে। জোরে জোরে মন্ত্রগুলো পাঠ করতে বলা হয়, তারা সেই অনুযায়ী জোরে জোরে পাঠ করতে থাকে। এদিকে ছাগলের চর্বিতে আগুন লাগানোর কারণে একটা ঘরের ভিতর বিশ্রী গন্ধ আসে। আর আর সেই তান্ত্রিক গুরু জোরে জোরে কিছু মন্ত্র পাঠ করতে থাকে। মন্ত্র পাঠ করতে করতে পুরো ঘরে একটা সময় ধোঁয়া হয়ে উঠে যায়। তারপর সেই সাধক গুরু বাবা বলে, এখন আমাদের বাইরে যেতে হবে, ধোঁয়াটা কমলে আমরা ভিতরে আসব। সেই কথা অনুযায়ী তারা বাইরে চলে যায়, সাথে গুরু বাবাও চলে যায়। ধোঁয়াটা কিছুটা কমে গেলে তারা সাথে সাথে সেই রুমের ভেতর আসে এবং দেখতে পায় সব কিছুই ঠিকঠাক আছে। তারপর তারা দুজন দুদিকে আবার বসে যায়, আবার বলে, এখন কিন্তু সেই আত্মাটা এই লাশের শরীরের ভেতর ফিরবে। তোমরা এই কাঠটিকে অনেক শক্ত করে ধরবে, নয়তো তোমরা বাঁচবে না, সাথে আমিও বাঁচব না। অনেকটা ভয় পেয়েছিল তারা দুজনই, কিন্তু ভয়টা প্রকাশ করেনি।
তারপরে সেই অনুযায়ী জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে এবং সেই কাঠটা শক্ত করে ধরে থাকতে থাকে। এবং সেই যে আগুনের পাশেই বসেছিল সেই সাধক গুরু বাবা, সে জোরে জোরে মন্ত্র পাঠ করতে করতে একটা সময় হঠাৎ করেই সেই লাশের ভিতর যেন একটা নড়া দিয়ে ওঠে। নাড়াটা একটু নড়াচড়া করছিল, তখন হঠাৎ করেই আরও একটু জোরে দিতে শুরু করে। তখন সাধক বলে, এখন শক্ত করে ধরো, সময় কিন্তু এসে গেছে। তখন তারা দুজন অনেক জোরে এবং শক্ত করে ওইটা ধরতে থাকে। এক সময় জোরে জোরে নড়াচড়া শুরু করতে থাকে। এদিকে তারা দুজন জোরে জোরে চোখ বন্ধ করে রেওয়াজ করতে থাকে, পাঠ করতে থাকে সেই বলে দেওয়া সেই মন্ত্র পাঠ করতে করতে একটা সময় অনেক জোরে জোরে নড়াচড়া করতে থাকে। হাতগুলো যেন ইচ্ছাকৃতভাবে বাঁকানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, দুই পাশে কাঠে বেঁধে রাখার জন্য। তারপর গুরু বাবা তার পেটের কাছে এসে বলে, তুমি কি এসেছো? তখন ওই শরীর থেকে কোনো কথা আসছিল না। তারপর যখন আবার মন্ত্র পাঠ করা শুরু হয়, তখন সেই সময় হঠাৎ করেই বলে, আমাকে তোরা ডাকলি কেন? আমি তো যেখানে ছিলাম ভালোই ছিলাম, তোরা কি আমাকে ধরে রাখতে পারবি? লাশটার ভেতর থেকে এই কথাটা শুনে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। এটাও সম্ভব? মন্ত্রশক্তি, কালো জাদু দিয়ে এত কিছু করা সম্ভব? এভাবেই তারা সেই আত্মার কাছ থেকে শুনতে চায়, কেন মারা হয়েছিল তোকে। কিন্তু আমাদের কথা অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী কখনোই এটা সম্ভব না। কিন্তু হয়তো কারেন্ট জিনের মাধ্যমে তাদের অতীতের কিছু ঘটনা শোনা যায়। এই কারেন্ট জিন হচ্ছে আমাদের প্রতিটা মানুষের সাথেই আছে। এই জিনটা মানুষের সাথেই সবসময় থাকে। আমরা অতীতের ঘটনা কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে শুনতে পাই এই কারেন্ট জিনের মাধ্যমেই। প্রতিটা মানুষের সাথে একটা করে কারেন্ট জিন থাকে। এই কারেন্ট জিনরাই অতীতের সব কিছু বলতে পারে, কিন্তু বর্তমানের কোনো কিছু বলতে পারে না এই কারেন্ট জিন। যাই হোক, তারপরে সেই কারেন্ট জিনের মাধ্যমেই হোক বা আত্মা হাজির করার মাধ্যমেই হোক, সেই দেহতে আত্মাটা প্রবেশ করে। তারপর সেই মৃত্যু শরীর থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও। তখন অনেকটাই শান্ত হয়ে তখন কবিরাজ গুরু তখন জিজ্ঞেস করে, আমরা তোমাকে আমাদের এলাকার একজন সাধারণ মানুষের বাড়ির পিছনে পেয়েছি। আসলে তুমি তোমার সত্য ঘটনাটা বলো। তোমার নাম পরিচয় আমরা কিছুই জানি না। কিভাবে জানবো? তার কোনো সহজ কোনো সমাধান আছে কিনা, যার জন্য তোমার আত্মাকে হাজির করা হয়েছে? তারপর অনেকটাই রেগে উঠে বলে, আমি যেখানে আছি সেখানেই ভালো ছিলাম, তোরা আমাকে জাগালি কেন? তারপর অনেক কিছু বুঝে বলার পরে হঠাৎ করে সেই আত্মাটা বলে ফেলে, আমি ছিলাম একটা সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা মা ভাই বোন সবাই ছিল। আমার মা মারা যায় প্রায় ২ বছর আগে। ১ বছর আগে আমার মাও মারা যায়। ভাই বোনেরা নিজেদের মতো নিজেদের সংসার তৈরি করতে থাকে এবং তারা আমার কোনো খোঁজ খবর নেয় না বাবা মা মারা যাওয়ার পরে। আমি আমার স্বামী সংসার নিয়ে বেশ ভালোই যাচ্ছিল আমার দিনকাল। হঠাৎ একদিন জানতে পারি আমার স্বামী আমাকে ছাড়াও অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে। এই সম্পর্কর কথা জানার পরে আমি এক পর্যায়ে আমার স্বামীকে সব কিছু বলি। সে আমাকে বলে, আমি এসব করিনি। আমি তাকে বলি, তুমি এসব করেছো, যথাযথ প্রমাণও তাকে দিই আমি। প্রমাণ দেওয়ার পরেও সে আমাকে বলে, না, এসব মিথ্যা ঘটনা। এক পর্যায়ে আমি তাকে বলি, তুমি যদি এসব কিছু না করো তাহলে আমি আইনের আওতায় গিয়ে তোমাকে আইনের মাধ্যমে তোমাকে শায়েস্তা করব। তখন আমার স্বামী অনেকভাবে আমাকে বুঝিয়ে তার ভুল স্বীকার করে এইসব আমাদের সম্পর্কটা আবার সে আগের মতো জোড়া দিতে থাকে। কিন্তু আমি জানি না যে আমার স্বামী আমাকে কখনো এইরকম কিছু করতে পারবে। তখন গুরু বাবা জিজ্ঞেস করে, কি করা হয়েছিল তোমার সাথে? তখন বলে, তারপর আর থেকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। আমরা দুজন দুজনকে আরও বেশি ভালোবাসতে থাকি। একদিন সে আমাকে বলে যে, চলো তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাই। ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সে বিভিন্ন জায়গায় আমাকে ঘোরায় এবং খাওয়ায়। খাওয়ানোর পরে সন্ধ্যার দিকে আমরা যখন বাসায় ফিরবো সেই সময় এখানে এসে সে থামে এবং আমাকে বলে যে, আমি একটু ঘুরে আসি, চলো, তুমি যাবে নাকি? আমি সরল মনে তার সাথে গিয়েছিলাম। তারপর আমার স্বামী আমাকে গলা টিপে এখানে মেরে ফেলে। আমি অনেক বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপরে কবিরাজ বলে, তোমার সাথে তো অনেক বড় অন্যায় করা হয়েছে। তারপর লাশটা অনেকটা গম্ভীর সুরে এবং হতাশ হয়ে বলে,
আমার বিচার আমি কখনো পাবো কিনা জানি না, তবে তার বিচার হবেই। আল্লাহর কাছে আমার এইটুকু দাবি থাকবে। তারপরে সেই সময় যখন সেই কবিরাজ বলে, তোমার নাম পরিচয় তো আমরা কিছু জানি না, তখন সে বলে, আমার নাম এলিফ। আমার স্বামী নাম বলতে পারবো না, কারণ স্বামীর নাম মুখে নিতে নেই। এখনো দেখেন কতটা সংস্কৃতিপ্রিয়। তারপরে বলে যে আমার স্বামী আমাকে হত্যা করেছে, আমি এর বিচার চাই। তখন কবিরাজ বলে, তোমার বিচার হবে, আমি তার প্রতি যথেষ্ট পরিমাণ বিচারের ব্যবস্থা করব। আমি আমার আল্লাহর কাছে বলবো, তোমার যেন বিচারটা তুমি পেতে পারো। তারপর বলে, আমি তোমার বিচার পাওয়ার জন্য আমি তোমার তার উপর একটা মরণ বাণ মারব, আর মরণ বাণের মাধ্যমে তার মাথা ব্যথা শুরু হবে। সে একটা পর্যায়ে নিজে নিজেই বলবে সে কখন মৃত্যু বারবার ভিক্ষা চাইবে, কিন্তু তার মৃত্যু হবে না। 19 থেকে 20 দিন যাওয়ার পর তার মৃত্যু হবে। যাই হোক, এ কথা না বলে তুমি বলো, তোমাকে আমরা এখন কিভাবে কি করব? তখন বলে সে, আমার লাশটা আমার পরিবারের কাছে, আমার ভাই বোনের কাছে দিয়ে আসলে আমি অনেক খুশি হব। তখন কবিরাজ বলে, তোমার ভাই বোনকে যদি আমরা খুঁজে বার করি, তখন আইনি ব্যাপার স্যাপার থাকবে, যার কারণে তুমি যে এখন যে আত্মা তোমার ভিতরে আছে, এইটা তারা বিশ্বাস করবে না। অযথা একজন লোককে ফাঁসানো হবে এই কেসে। যাই হোক, তুমি যদি চাও, আমি তোমার ধর্ম এবং রীতি অনুযায়ী তোমার শেষ কাজটা আমরা করতে চাই এলাকারবাসীর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে। তুমি যদি চাও। প্রথমে সে মানতে চায় না এবং পরে সে মানে এই ঘটনাটা করার জন্য। যাই হোক, এইভাবেই সেই আত্মাটা একটা সময় হঠাৎ করেই সেই লাশ থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সেখানকার ঘরেরটা যেন আরও অন্ধকার হয়। তারপরে সে আলোগুলো ধীরে ধীরে নিভে যায়। তারপর তারা তান্ত্রিক সহ তারা দুজন বাহিরে আসে। বাহিরে এসে এই কথাগুলো সব এলাকাবাসীকে বলে দেয়। আর পরপর সেই লোকটার উপর একটা মরণ বাণ মারে সে। মরণ বাণ মারার পরের ঠিক 20 দিনের মাথায় সেই লোকটিও মারা যায়। এই ঘটনাটা আমরা পরে তান্ত্রিক বাবার কাছ থেকে শুনেছিলাম। যাই হোক, ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন আপনাদের নতুন নতুন ঘটনা শোনানোর জন্য। লোকালয় থেকে দূরে, প্রায় শহর থেকে প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে এক জঙ্গলে এক আদিবাসী গোষ্ঠী বসবাস করত। তাদের লোকমুখে কথা শোনা এক পিশাচের কথা। তারা জঙ্গলের ভাষায় বিভিন্নভাবে এদেরকে রাক্ষসিনীও বলতো। 5 জন বন্ধু মিলে ঠিক করে তারা অ্যাডভেঞ্চার করার জন্য সেই এলাকাটায় যাবে, ঝাউপুর এলাকা। কথা অনুযায়ী ট্রেনে রওনা দেওয়া হয় সেই ঝাউপুর গ্রামে যাওয়ার জন্য। শহর থেকে দূরে হওয়ার কারণে সবাই কিছু বেস ক্যাম্প, তারপর কিছু খাবার, আরও কিছু সরঞ্জাম সব কিছু নিয়ে তৈরি হয়। তারপর কথা অনুযায়ী সবাই যায়, ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। নন্দিনীর কথা একটু বলে রাখি। নন্দিনী হচ্ছে ক্লাসের ফার্স্ট গার্ল। তার আগে থেকেই ভূত প্রেত জিন এগুলো নিয়ে কোনোভাবেই বিশ্বাস ছিল না, বা সে বিশ্বাসও করতো না। সে এগুলো মনে করতো একটা অট্টহাসির ঘটনা। আর তার মাঝে মধ্যে একটা কিউরিওসিটি সবসময় কাজ করতো, এই পিশাচকে যারা বিশ্বাস করতো না, জিনকে বিশ্বাস করতো না, ভূতকেও কিন্তু বিশ্বাস করতো না, সে সবসময় এদের সত্যতাটা খোঁজার জন্য অনেক সময় অনেক জায়গায় গিয়েছিল। যার প্রতিশ্রুতি হিসেবে তারা এই এলাকাটা সেট করে। সিলেক্ট করার পরে হয় আর এক ঘটনা। সবাই যাবে, কিন্তু ঋত্বিক যেতে চায় না। অনেক প্রেশার করার পরে ঋত্বিক একসময় রাজি হয়ে যায় এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য বা সেই জায়গাটায় যাওয়ার জন্য। ঘটনাটা কতটা সত্য তা নন্দিনী কিছুটা আঁচ করতে পেরেছিল। তারপর সকালবেলা তারা রওনা দেয়। যেতে যেতে প্রায় বিকেল গড়িয়ে ওঠে। বিকেল গড়িয়ে ওঠার পরে ওখানে যখন নামে, নন্দিনী আগে থেকে একজনকে সেট করে রেখেছিল, যার সাথে তার কোনোভাবে যোগাযোগ হয়েছিল।
তারপরে সেখানে সেই একজন লোক ছিল, তার নাম ছিল শ্যামল, আর একজন নাম ছিল ব্রোয়া। শ্যামল ব্রোয়া এরা দুজন ছিল ভালো বন্ধু। তাদের মাধ্যমে তারা যারা অ্যাডভেঞ্চার করতে আসতো তারা তাদেরকে সহযোগিতা করতো, রান্নাবান্নার কাজে সহযোগিতা করতো। এর বিনিময়ে তারা কিছু টাকা পেত। এইসব টাকা দিয়েই তাদের ফ্যামিলি চলতো। কথা না বাড়িয়ে এখন আমরা তার পরের ঘটনায় যাই। তারপর সেদিন যখন বিকেল গড়িয়ে যায়, সেই বিকেল গড়িয়ে যাওয়ার সময় তারা ট্রেন থেকে নামে, তাদের সাথে যোগাযোগ করে। তারা তাদের ভাষায় বলে, তোরা আইসোস বেড়া, আয়, আমি তোরা যেখানে থাকবি আমি তোদেরকে সেইখানে দেখাইয়া আসি। তারপরে ৫ জন মিলে ঘাড়ে কিছু ব্যাগ, সব কিছু মিলে তারা একটা গহীন জঙ্গলের ভিতর ঠিক একটা পাহাড়ের পাদদেশে তাদের বেস ক্যাম্পটা তৈরি করে। বেস ক্যাম্পটা তৈরি করার পর তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন হয়তোবা ৬টা নাগাদ। এই ৬টা নাগাদের পরেই তারপরে কিছুক্ষণ পরেই তারা ওখানে আসে এবং শ্যামল আর ব্রোয়া এরা দুজন মিলে কিছু কাঠ সংগ্রহ করে দেয় এবং সেখানেই কিছু আগুন জ্বালানো হয়। সেখানে ফায়ার একটা আগুন লাগানোর জন্য বড় একটা স্পেস খোঁজা হয়। পাথরের কিছু জায়গা উঁচু করে সেখানে আগুন লাগানো হয়। অনেকটা আলো প্লাস ওখানকার কিছু গরম হাওয়াও পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে ভালোই লাগছিল। বেস ক্যাম্পে তারা ৫ জন আর শ্যামল আর ব্রোয়া তারা তাদের কাজ করার জন্য তারা একটা পাতিল আনে। সেখানে কিছু মুরগির মাংস রান্না করা হয়। সেই মুরগিগুলো ছিল বন্য মুরগি। তারা তাদের মাংস রান্না করছিল। এই সময় তারা হঠাৎ করে নন্দিনী বলে ওঠে, এখানে এক পিশাচ আছে, সে মানুষের রক্ত খায় এবং যে ওর কাছে যায়, যাকে সে আহ্বান করে, কেউ যদি তাকে ৩ বার ডাকে সে আসে এবং তার জীবন সেখান থেকেই শেষ হয়ে যায়। এরকম কিছু লোকমুখে কিছু কথা আছে। আমি যদিও বা এসব বিশ্বাস করি না। নন্দিনী এসব বলতে বলতে অনেক হাসাহাসি করছিল। এমন একটা সময় নন্দিনী বলে ওঠে, পিশাচ তুই যদি সত্যি থেকে থাকিস তাহলে তুই আমার সামনে আয়। তারপরে পিশাচকে আহ্বান করা হয়। পিশাচ কোথায়, রক্তচোষা পিশাচ, এভাবে অনেকভাবে মজা করা হয়। সেই সময় শ্যামল আর বড়ুয়া দুজন আসে, এসে বলে, দিদিমণি এসব আপনি কি কইতাছেন? এই রক্তচোষা পিশাচ কিন্তু কারো জীবন আজ পর্যন্ত বাঁচতে দেয়নি। আপনি এদের হাতে বাঁচতে পারবেন না যদি আপনি এদেরকে ডাহেন। একথা বলে তারা তাদের রান্নাবান্না করে। এমন সময় তার বন্ধুরা সবাই মিলে কিছু মৌজ মাস্তি করার জন্য লাল পানি নীল পানি খাওয়া শুরু করে। ঋত্বিক অনেকটাই ভালো স্বভাবের কারণে সে সব লাল পানি নীল পানি খায় না। তার জন্য অবশ্য জুসের ব্যবস্থা করা ছিল। এমন সময় নন্দিনী সবাইকে বলতে থাকে, এই পিশাচকে আমরা আজকে দেখব, আমরা আজকে নতুন একটা অ্যাডভেঞ্চার করব। এরকম করতে করতে হঠাৎ করে ওই ৫ জনের ভেতর আরেক বন্ধু বলে ওঠে, পিশাচ চলে আয়, আমি তোকে দেখতে চাই। তারপরে তারা অনেকক্ষণ ধরে লাল পানি নীল পানি খায়। এরকম করে বলার পরে হঠাৎ শ্যামল আর বড়ুয়া বলে, দিদিমণি আপনাকে রান্না হয়ে গেছে, আমি এখন চলে যাই। একথা বলে তারা সেই জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারা তাদের কাজে চলে যায়, বলতে পারেন বাসায় চলে যায়। এমন একটা পরিস্থিতিতে তারা ওখানে ৫ জন ছিল। ঋত্বিক অবশ্য অনেকটা ভালো স্বভাবের, যার কারণে সে লাল পানি নীল পানি খায় না। এরপরে শুরু হয় আর এক নতুন একটা গল্পের মোড়। এটা কখন ঘটেছিল যার কারণে এটা সবাই প্রস্তুত ছিল না এই ঘটনাটার সাথে। এরপরে একটা অন্য ধরনের একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা বিশ্বাস করেও আবার পারা যায় না, আবার বিশ্বাস করবেন না এটাও কিছুতে মানা যায় না। এমন একটা সিচুয়েশনে পড়ে যায় পুরো টিম। সবাই ভয় পেতেও ছিল। যাই হোক,
আমি আগে সেই জঙ্গলের বর্ণনাটা দেই। জঙ্গলটা ছিল এতটাই গহীন, যেন রাস্তার এপাশ থেকে ওপাশ ক্লিয়ারভাবে দেখা যায় না। জঙ্গলটা চারদিক দিয়ে ঘেরা। অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটা রাত ছিল সেই রাতটা। লোকমুখে আরো কিছু এইসব বিষয়ে আরো খারাপ কিছু ঘটনাও শোনা যায়। যাই হোক, আমরা আরেকটু ঘটনার গভীরে যাই। এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন আগেই এখানে শোনা গিয়েছিল, এর আগেও কিছু ছেলেপেলে এখানে অ্যাডভেঞ্চার করতে এসে এই পিশাচের খপ্পরে পড়েছিল এবং অনেক গ্রামের মানুষই সে পিশাচকে যেদিন দেখেছে তার পরের দিন সে হয় গলায় ফাঁসি দিয়ে, না হয়তো আত্মহত্যা করে মারা গেছে। এসব ঘটনা আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে আমি যেভাবে শুনেছি আমি সেইভাবেই লিখছি আপনাদেরকে। এখানে তারপরে সেই রক্তচোষা পিশাচের খোঁজ খবর করা হয়। তারা অনেকভাবে আহ্বান করে, রাতে অনেক গান মজা টজা করা হয়। কেউ কেউ আবার ফোনে লুডোও খেলছিল। লুডো খেলতে খেলতে একটা সময় হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কিসের যেন একটা হাসির শব্দ আসে। তারপর নন্দিনী হঠাৎ উঠে একটু বাইরে যায়। বাইরে গিয়ে কিছু দেখতে পায় না। তারপরে সে অনেকটাই মজার ছলে বলে আসে, পিশাচ, তুই যদি আমাকে দেখতে পাস তাহলে আমার সামনে আয়, আমি তোকে আহ্বান করছি। আমি তোর কথা শুনে আগে থেকেই তোকে আহ্বান করতে করতে এখানে এসেছি, যদি সাহস থাকে সামনে আয়। একথা বলার পরে আবার সে একটা অট্টহাসি জোরে জোরে শব্দ হয়। জঙ্গলের পাতাগুলো যেন পায়ের নিচে পড়ে কেমন যেন একটা শব্দ হচ্ছিল। যেখানে পা পড়ছে সেখানে মনে হয় পায়ের পাতাগুলো ভেঙে যাচ্ছে। গোল পাতার পাতা হওয়ার কারণে অনেক বড় বড় পাতা, যার কারণে শব্দটা একটু বেশি। কিছুক্ষণ পরে আবার ওই একই রকম একটা অট্টহাসি। এবার হাসিটা ধীরে ধীরে যেন সামনের দিকে আসছে, এতটাই সামনে যে বলাটাই খুব মুশকিল হয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সে হাসিটা যখন কাছাকাছি আসছে, তখন হঠাৎ নন্দিনীর ভিতরে কিসের যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। নন্দিনীকে আমি জিজ্ঞেস করলাম, তুই কোথায় যাস? নন্দিনী কিছু না বলে যেন শব্দটা যেদিকে হচ্ছে সেদিকেই যাচ্ছে। আমরা দু তিনজন মিলে তাকে ধরতে গেলাম। সে আমাদের হাতটা ছাড়িয়ে নিয়ে আবার যাওয়া শুরু করলো। তারপর কয়েকজন মিলে তাকে এক প্রকার জোর করেই আমরা নিয়ে আসলাম আমাদের বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে সে কিছুক্ষণ থাকার পর স্বাভাবিক হলো। সে বলল, আমি ওইদিকে কেন যাচ্ছিলাম, তোরা কি কিছু জানিস? আমরা বললাম, না। হঠাৎ ওই শব্দটা যেন বেস ক্যাম্পের বাহিরেই থেকে একটা শব্দ আসে, তোরা আমাকে ডেকেছিস, আমি তোদের আহ্বানের অপেক্ষায় ছিলাম, এখন হবে সব বাস্তব ঘটনা। একথা বলেই যেন একটা খিলখিলিয়ে হাসি দিয়ে শব্দটা কোথায় যেন মিলিয়ে যায়, আর দেখা যাচ্ছিল না বা বোঝাও যাচ্ছিল না। আমরা কোনো অবায়কও দেখি নাই, বা কোনো রক্ত, বা কোনো লাল চোখ, বা কালো আবহাওয়া, বা সাদা কোনো জামা পরা কোনো কিছু দেখি নাই। কিন্তু শব্দটা কোথায় থেকে আসছে আমরা ঠিক কেউ বুঝতে পারলাম না। হঠাৎ আমাদের কাছ থেকে দেখি নন্দিনী নেই। তারপর আমরা সে নন্দীকে খোঁজার জন্য এদিক ওদিক তাকাই, দেখি নন্দিনী জঙ্গলের ভিতর অনেকটা অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে। আমরা তার দিকে দৌড়ে গিয়ে যখন তাকে ধরতে ধরি, সে অনেকটা শক্তি দিয়ে আমাদেরকে এমনভাবে ছুঁড়ে মারে, আমরা যেন ছিটকে যাচ্ছিলাম না। অনেকটাই ওই সিনেমার মতো, যেন আমরা তাকে ধরছি, সে আমাকে যেন হাত দিয়ে আঘাত করে উড়ে উড়ে অন্য জায়গায় ছিটকে ফেলে দিচ্ছে। তারপর হঠাৎ নন্দিনী কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমরা সেই শ্যামলার বড় কথা মনে পড়ে। শ্যামল বেড়া বলেছিল, এখানে এই রক্তচোষা পিশাচকে আহ্বান করা যাবে না, আর আহ্বান করলে
তাদের জীবন আর জীবন থাকে না। এ ঘটনা বারবার মনে হচ্ছিল আমাদের। ঋত্বিক অনেকটাই ভোলাভালা থাকলেও সে আসলে এগুলোতে বিশ্বাস করত এবং সে নিজেও ধর্মের প্রতি অনুগত ছিল। তারপর তারা তার নন্দিনী বন্ধুকে খুঁজতে যাবে, এ সাহসটাও পাচ্ছিল না। আবার তাকে যে রেখে যাবে এখানে, সে সাহসটাও পাচ্ছিল না। তারপর তারা অনেক কিছু চিন্তাভাবনা করে জঙ্গলের ভিতরে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। সবারই কাছে হাতে কিছু লাইট। হঠাৎ করেই যেন একটু জঙ্গলের ভিতরে যাওয়ার পর কোথায় যেন লাইটগুলো আর জ্বলছে না, কোনোভাবেই কাজ করছে না। তারপর তারা একে অন্যের হাত ধরে ধরে রাস্তার সোজা বুঝে বুঝে আর নন্দিনীকে ডাকতে থাকে। হঠাৎ কোনো শব্দ না পেয়ে তারা জঙ্গলের অনেক ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা একটা গাছ দেখতে পায়, মনে হয় বট গাছ। গাছটার সামন দিকটা ছিল পোড়া, আর তার সামনেই একটা অদ্ভুত বস্তু দেখে, যেটা দেখার কোনোভাবেই তারা প্রস্তুত ছিল না দেখার জন্য। এমন একটা সময়ে তারা দেখতে পায় একটা কঙ্কালের মতো কিছু, শরীরে তার একটা চাদরের মতো কিছু মোড়ানো আছে। মুখ থেকে মাংসগুলো ধীরে ধীরে খসে খসে পড়ছে। চোখগুলো তার ভিতরে নেই, কিন্তু তার যে কঙ্কালটা যেটুকু আছে, পা যেটুকু দেখা যাচ্ছে, সেই জায়গাতে যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। এমন একটা সময় সেই কঙ্কাল থেকে আবার সেই জোরে জোরে অট্টহাসি আসে। এবার তারা চারজন একে অন্যকে জড়িয়ে ধরে তারা বিভিন্নভাবে, যারা কখনো খোদার নাম বা ভগবানের নাম নেয়নি, তারাও নেওয়া শুরু করে। সবাই অনেকটা ভয় পেয়ে যায় আর নন্দিনীকে খোঁজার চিন্তাভাবনা তারা বাদ দিয়ে নিজের জীবন বাঁচানোর চিন্তাভাবনা করে। কিন্তু সেই সময়ে ঋত্বিক আসলে চিন্তাভাবনা করে, না, তাকে যে কোনোভাবেই হোক নন্দিনীকে উদ্ধার করতে হবে। তারপর তারা সবাই মিলে ওখানেই আলোচনা করে, কিন্তু তার কিছুক্ষণ পরে তারা আর ওখানে কিছু দেখতে পায় না। তারপর তারা ওই গাছটার চারপাশে খুঁজতে থাকে। প্রথমে তারা নিচের দিকে তাকিয়ে দেখে কিছুই সেখানে নেই। তারপর ঋত্বিক যখন আকাশের দিকে তাকায়, তখন দেখতে পায় তার বান্ধবী নন্দিনীর ওই চেহারাটা এতটাই বিকট, যা দেখে সবাই আটকে ওঠে। নন্দিনী ঝুলছে একটা দড়ির সাথে, হাতগুলো উপরে যেন বাঁধা, আর নিচের পা থেকে তার মাংসের তেল পড়ে যাচ্ছে। মুখের জিহ্বাটা অনেকটা বেরিয়ে এসেছে, গালগুলো ঝুলে ঝুলে পড়ছে। কেউ যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এতভাবেই খারাপভাবে পুড়িয়ে দিয়েছে যে তার পুরো শরীর থেকে তার শরীরের তেলগুলো পড়ছে। আর তেল থেকে রক্ত বা রক্ত না, তেল থেকে যে রসগুলো পড়ছে সেগুলোতে ফোঁটায় ফোঁটায় আগুনের মতো পড়ে যাচ্ছে। তারপর ওই ওখান থেকেই একটা আওয়াজ আসে, তোরা আমাকে আহ্বান করেছিস। তারপর একটা বিকট হাসি, তারপর আবার একটা শব্দ, তোদের, যারা আমাকে আহ্বান করেছিস তাদেরকে আমি এখানে বেঁচে ফিরতে দেব না। তোদের মৃত্যু অনিবার্য, তোদেরকে মরতেই হবে, না হলে যে আমি শান্তি পাবো না। তারপর ওই নন্দিনীর চেহারা থেকে একটা আদো আদো ভাষায় তারা বলে ওঠে, আমরা মনে হয় একে ডাকাটা ভুল করেছি, তোরা এখান থেকে চলে যা, আমি হয়তো আর বাঁচবো না, আমার জীবন এখানেই শেষ হবে, তোরা চলে যা এখান থেকে, চলে যা। তারপরে
ঋত্বিক চিন্তা ভাবনা করে এখান থেকে আর থাকবে না, সে পালিয়ে যাবে। তারপর তারা চারজন একসাথে একদিকে দৌড়ানো শুরু করে। এমন একটা সময়ে যে গাছটার নিচে তারা দাঁড়িয়েছিল, সেই গাছটার ডালপালাগুলো যেন তাদের কারো পা, কারো হাত এমনভাবে পেঁচিয়ে ধরে। আর পেঁচিয়ে ধরার কারণে তারা আর কোথাও যেন নড়তে পারছিল না। তখন আনুমানিক রাতটা 2:30 থেকে 2:40 বা 50 হবে। এরপর সেই গাছটা তাদেরকে তাদের গাছের দিকে টানতে থাকে। সে কাণ্ডগুলো অনেকটাই শিকলের মতো তাদেরকে জড়িয়ে ধরে সামনের দিকে টানতে থাকে। আর তারা সেই সময় তারা কেউ ভগবানকে, কেউ আল্লাহকে ডাকতে থাকে। এমন একটা সময় তাদের মনে হয় মৃত্যু অনিবার্য। সবাই সবার তাদের মৃত্যুটা মনে হয় এখন স্বীকার করেই নিতে হবে। এমন একটা পরিস্থিতি চলে আসে, কেউ আর কিছু বলতে পারে না। এরপর ধীরে ধীরে গাছের ডালপালাগুলো তাদের কাছে ধীরে 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 টানতে থাকে। আর একটা সেই বিকট হাসি, হাসিটা এতটাই জোরে জোরে হচ্ছিল যা বলাই বড় মুশকিল। এমন একটা সময় আকাশে হঠাৎ করেই কিছু মেঘের গর্জন আসে। গর্জনটা এত জোরে আসে, সব কিছু আলোকিত করে দেয়। জোরে জোরে আকাশের ডাক হচ্ছে, আর যেন সেই গর্জনটা সেই গাছটার কাছে এসে পড়ছে। হঠাৎ করে একটা বিকট একটা আলোর রোশনি এসে পড়ে সেই গাছটার উপরে। গাছটার উপরে পড়তেই জোরে একটা কান্নার শব্দ হয়। আর কান্নার শব্দ হওয়ার সাথে সাথেই সেখানকার ডালপালাগুলো নিজেকে গুটিয়ে নিতে থাকে। এমন একটা পরিস্থিতি তারা চারজন এত জোরে ওখান থেকে একটা দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে যায়। তারপর তারা তাদের বেস ক্যাম্প আর খুঁজে পায় না। এমন একটা পরিস্থিতিতে তারা দিক বিদিক ভুলে হঠাৎ করে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায় চারজন একসাথে। আর একটা গন্ধ ছিল, সেই গন্ধটা সহ্য না করতে পেরেই তারা ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে তারা যখন চোখ খোলে, তখন তারা দেখে তাদের চোখের সামনে 10 থেকে 15টা মাথা তাদেরকে জাগানোর চেষ্টা করছে। তারা অনেকটা অবাক হয়ে উঠে বসে পড়ে। ঋত্বিক তো অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সে উঠে বসেই সে অনেক চিল্লাতে শুরু করে। তখন শ্যামল আর বড়ুয়া তাকে বলে, এই বেডা, এত চিল্লাস কেন? আর তোর সাথে ওই দিদিমণিটা কই? তারপরে তারা তাদের কথাগুলো মনে করতে পারছিল না। কিছুক্ষণ পর যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়, তখন তারা বলে, নন্দিনীকে সেই পিশাচটা নিয়ে গেছে। এমন কথা বলতেই যেন আকাশ থেকে কোনো কিছু পড়ল। শ্যামল আর বড়ুয়া থমকে ওঠে, বলে, দিদিমণি রে ওই ডাকিনী নিয়ে গেছে, তোমরা কি দেখছো? তারপরে ঋত্বিক বলে, হ্যাঁ আমি দেখেছি। তারপরে সেখানকার এইসব ঘটনা ঘটার পরে তারা আবার দিনের বেলায় সেই শ্যামল বড়ুয়া এবং তার আদিবাসীদের নিয়ে সেই জঙ্গলে আবার খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে যখন তারা কিছুই পাচ্ছিল না, তখন কিছু দূর যাওয়ার পরে সেই গাছটা আবার তারা দেখতে পায়। বলে, এখানেই আমি দেখেছিলাম তাকে। শ্যামল কয়, আপনারা এইখানে দেখছেন? তখন ঋত্বিক বলে, হ্যাঁ এখানেই দেখেছি। তারপর ওই আদিবাসীগুলো সবাই পিছনের দিকে যেতে থাকে। তারপর আদিবাসীরা বলে, এখানে আর থাকা যাবে না, আপনারাও চলেন। একথা বলে তারা বলে, এক প্রকার জোর করেই তাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা এখন তার বন্ধুকে খুঁজতে হবে, এজন্য তারা সেখানে কিছু পুলিশ কল করে। তারপরে তাদের পরিবারকে জানানো হয়, নন্দিনীর পরিবারকেও জানানো হয়।
নন্দিনীর পরিবারও অনেকটা চাপে পড়ে এই ঘটনাটা শোনার পরে সাথে, সাথে চলে আসে ওখানে। তারপরে অদ্ভুত একটা ঘটনা, এখানে যখন তারা পুলিশকে জানায়, সেই থানাতে গিয়ে একটা অভিযোগ করে, মিসিং ডায়েরি করে, তখন পুলিশেরাও অনেকটা আটকে যায়। বলে ওখানে যারা যায় আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তার মতো আপনার বান্ধবীরাও কখনো ফিরে আসবে না। একথা বলার পর ঋত্বিক অনেকটা প্রশাসনের ভয় দেখিয়ে, ভালো কিছু বলে, তাদের কিছু দুর্বল পয়েন্টগুলো ধরে বলে দেয়। তারপরে অনেকটা বাধ্য হয়ে একজন ফরেস্ট অফিসার সহ আরো কিছু লোকজন সহ এবং আদিবাসীরাও অনেকটা সহযোগিতা করে তাদেরকে। এখানে নন্দিনীর পরিবারও ছিল। নন্দিনীর পরিবারেরা সহ সবাই মিলে ওই জঙ্গলে তন্ন তন্ন করে খোঁজে। সেই গাছটার কাছে যখন ফরেস্ট অফিসার সহ কনস্টেবল আরো দু একজন পুলিশ যখন যায়, তখন তারাও বিষয়টা অনেকটা ভীতিকরভাবে দেখে। কোথাও কোনো দাগ নেই, কোনো নিশানা নেই। শুধু সেই গাছটার সামনে কিছু পায়ের দাগ পাওয়া যায়। আর এই দাগগুলো থেকে বোঝা যায় কেউ না কেউ এখানে এসেছিল। যে ডালটাতে নন্দিনীকে ঝুলতে দেখা গিয়েছিল, সে ডালটাও আর সেই জায়গায় আর নেই। মনে হয় ডালটা অন্য দিক পরিবর্তন করেছে। তারপরে সেখানে দেখানো হয় সবকিছু, কিন্তু গাছটায় কোনো কিছু দেখা যায় না। শুধু গাছের গোড়ায় কিছু রক্ত দেখা যায়। এরপরে অনেকটাই হতাশ হয়ে তারা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর জঙ্গলের এক সেই আদিগোষ্ঠীর শ্যামল বড়ুয়ার মোড়লের কাছে যায়। মোড়লের কাছে যাওয়ার পরে তারা এই ঘটনা সম্পর্কে জানতে চায়। এরপর মোড়ল বড়ুয়ার কাছে যাওয়ার জন্য অনেকভাবেই তারা সেই মোড়লের কাছে যাওয়ার চেষ্টা করে। মোড়ল ছিল একদম ১০০ থেকে ১১০ বছর বয়সী একটা বৃদ্ধ। শরীরটা যেন বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করে কোনোরকম কুঁজো হয়ে হাঁটতে পারে। আর সাথে থাকে একটা হুঁকো। এই হুঁকোটা দিয়ে সে মাঝে, মাঝে একটু টান দিয়ে ধুমো বার করে আর কাশতে থাকে। তারপরে সেই তারা বন্ধু মিলে, ঋত্বিক সহ সবাই মিলে এই বিষয়টা জানতে চায়। আসলে কি এমন হয়েছিল যার কারণে এখানে পিশাচ দেখা যায়? আগে থেকে কি এগুলো ছিল? তারপর মোড়ল অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই সে তার রুমে যায় কিছু না বলে। তারপরে শ্যামলের অনেক জোরাজুরিতে ঘটনাটা বলতে সে স্বীকৃতি জানায়। তারপর হাতে থাকা সেই হুঁকো দিয়ে দুটো টান মারে আর জোরে জোরে করে কাশতে থাকে। কাশার পরে বলতে চায়, তোরা তাহলে শুনবি বেডা এই ঘটনাটা। যাই হোক, আমি তাদের ভাষায় ওভাবে লিখতে পারছি না, যার পরে আমি আমার লিখিত ভাষায় এসব লিখে দিচ্ছি, সাধু ভাষায়। সেখানকে তা জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন সেই মোড়ল বলে, আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার বাবা ছিল এই অঞ্চলের মোড়ল, সেই সব কিছু করত। কিন্তু একদিন আমাদের এলাকায় একটা মেয়ে আসে। সে মেয়েটার চেহারা ছিল অনেকটা শ্যাম বর্ণের, গাগুলো ছিল কালো, কিন্তু তার মুখের আকৃতিটা এতটাই সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। সে কোথায় থেকে এসেছিল আসলে কেউ জানতো না, শুধু জানতো আমার বাবা সেই মোড়ল। আমার বাবার তাকে একটা এই এলাকার ভিতরে থাকতে দেয়। এলাকার অনেক লোকই তার উপর অনেকভাবে কুনজর দিচ্ছিল। তার পা যেন একদম কালো ছিল। পুরো শরীর কালো থাকা সত্ত্বেও তার চেহারার ভিতরে একটা আলাদা মাধুর্য ছিল। কোনো একটা পুরুষ দেখলেই তার উপর লোভে পড়ে যাবে, এইরকম একটা পরিস্থিতি ছিল। তারপর একদিন সে দেখতে পায় যে সেই মেয়েটি একটা গাছের নিচে গিয়ে
কি যেন জব করছে। জব করার পর সে আবার বাসায় আসে। এভাবে এলাকার অনেক লোকেই তাকে দেখতে পায় ওই গাছটার নিচে কি যেন একটু সাধনা বা জপ করার মতো। জপ বলতে কিছু মন্ত্র পাঠ করে সেই গাছের নিচে গিয়ে। এলাকার অনেক ছেলে মানুষই তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে। সবাই তাকে মনে মনে চাচ্ছিল। এতে এলাকার প্রতিটা মহিলা মানুষ সেই মেয়েটিকে সহ্য করতে পারছিল না। কেউ তাকে দেখতেও পাচ্ছিল না, এতটাই খারাপভাবে নিচ্ছিল যেন এলাকার সব ছেলে মানুষকে সে একাই গ্রাস করে ফেলেছে। এরপর কিছুদিন পরে দেখা যায় এলাকার লোক মারা গেছে। সেই লোকগুলো মারা যখন যায়, তাদের শরীর থেকে যেন রক্ত শুষে শুষে নেওয়া হয়েছে। তাদের যে মৃত শরীরগুলো পাওয়া যায়, সেই শরীরগুলোতে কোনো রক্ত ছিল না। মুখগুলো ছিল ফ্যাকাশে। মনে হয় শরীরের সব রক্ত বের করে নিলে মানুষের যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে। কেউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা যায়। কেউ জঙ্গলের ভিতরে মারা যায়, কেউ গাছে কোনো কাজ ধরলে মারা যায়, কেউ আবার অসুস্থ হয়ে মারা যায়। সব মারা যাওয়ার পিছনেই একটাই কারণ দেখা যায়, তাদের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। তাদের শরীরে রক্ত নেই। আবার কিছু কিছু মহিলা এই সেই শ্যামা সুন্দরীকে নিয়ে অনেক কিছু বিভ্রান্ত ছড়াতে থাকে। বিভিন্ন কূটনীতিক কাজ এসব বিষয়ে ছড়াতে থাকে। ছড়াতে ছড়াতে একদিন এর বিষয়ে অনেক বাজে কিছু বলে ফেলে। একদিন দেখা যায় তার কিছু মহিলা মানুষ তাকে দেখতে পাচ্ছে, সে এইসব জব করছে। এমন সময়ে কিছু মহিলা মানুষ তাকে গিয়ে বলে যে, "তুমি এইসব কি করছো?" তখন সে অনেকটা রাগান্বিত হয়ে উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এতেই বাজে বিতর্কিতাটা। কিন্তু এই মৃত্যুর পিছনে তার কি কোনো কারণ আছে? এই বিষয়টা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এলাকার যেসব মেয়ে মানুষ বা মহিলা মানুষ আছে, সবাই এই শ্যামাসুন্দরীর উপর দোষারোপ করতে থাকে। কিছুদিন পরে এই বিষয়টা আরো বেশি হতে থাকে। যার কারণে সবাই এই মেয়েটার উপরে বেশি বেশি দোষ দিতে থাকে। আদতেও এই মেয়েটার কোনো দোষ আছে কিনা এটা এখনো কিন্তু সুনিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই সন্দেহ করত এই মৃত্যুর পিছনে এই মেয়ের কোনো না কোনোভাবে হাত আছে। এরপরে অনেকদিন সময় কেটে যায়। একটা সময় এই বিষয়গুলো এত কিছুর পরেও যখন সে বলতে শুরু করে, সে মেয়েটাকে একদিন এক রাতে সে দেখতে পায় কিছু এলাকার মেয়ে মানুষ, সে একটা গাছের নিচে গিয়ে কি যেন জপ করছে আরো অনেক জোরে জোরে। তারপর কোনো কিছু না ভেবেই সেখানকার সেই মহিলাগুলো মোড়লকে এসে বলে। এখন যে মোড়ল আছে সেই মোড়লের বাবা। আর সে মোড়ল ছিল তখন ছোট মানুষ। অনেক ছোট বলতে পারেন। সে মোড়লকে এসে সবকিছু বলে। বলে যে এইসব ঘটনার পিছনে পুরোটারই হাত আছে এই শ্যামা সুন্দরীর। আর শ্যামা সুন্দরীর কারণেই আজকের এলাকার বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আপনি এই বিষয়টা কেন মাথায় নিচ্ছেন না? এর প্রকৃত দোষ হচ্ছে এই শ্যামা সুন্দরীর। সে মোড়ল কোনো কিছু না ভেবে অনেক চিন্তাভাবনা করে তখন সেখানে দায়িত্ব নেয় এটার একটা প্রতিহাত করার জন্য। তারপরে সেই কথা অনুযায়ী সেই শ্যামাসুন্দরীর বাড়িতে যাওয়া হয়। বাড়িতে গিয়ে দেখা যায় শ্যামাসুন্দরী ঘরে বসে তার রান্নার কাজ শেষ করছে। এমন একটা সময়ে কিছু এলাকার মহিলা মানুষ মানে ওই গোত্রের যে মহিলাগুলো আছে, হঠাৎ করেই তার চুলটা ধরে এবং চুলটা ধরার পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। আর কিছু এলাকার লোক একটা বটগাছের নিচে কিছু কাঠ সাজাতে থাকে। তারপর তার শরীরের ভিতর কাঠ দিয়ে চাপা দেওয়া হয়। চাপা দেওয়ার পর শ্যামাসুন্দরী বলে, "মোড়ল, আমার এখানে কোনো দোষ নেই। আমাকে তোমরা মারছো কেন?" তারপর আবার শুরু হয় মোড়লের কথা অনুযায়ী বিচার। বিচারের একটা পর্যায়ে দেখা যায় সেই মোড়ল বলছে, এলাকার যেসব ছেলেমানুষ মারা যাচ্ছে তার মূল কারণ কি তুমি?"
তখন শ্যামা সুন্দরী উত্তর দেয়, আমি কেন মানুষকে মারতে যাব? আমি তো এসেছি এক অবলা নারী। আর এখানে আমি একটা ছেলে মানুষকে কিভাবে মারবো? কিন্তু কিছু মেয়ে মানুষ বলে, না, তুই এসব কাজ করেছিস। তোর কারণেই আজকে এলাকার মানুষগুলোর মৃত্যু হচ্ছে অকালে। তারপরে শ্যামা সুন্দরী বারবার বলে, আমি এটার সাথে কোনোভাবে জড়িত নই। তারপরে মোড়ল বলে, তোমাদের বিচার পরের দিন করা হবে। এ বলে মোড়ল যখন চলে যায়, কিছু মহিলা মানুষ উল্টাপাল্টা কিছু বলতে থাকে। এই উল্টাপাল্টাগুলোই হচ্ছে এমন কিছু যে যেন সব কিছুর দোষ ওই শ্যামা সুন্দরীর। আসলে শ্যামা সুন্দরী এতে দোষ আছে কি না এখনও সে মোড়ল শনাক্ত করতে পারেনি, যার কারণে তার ওপর কোনো অন্যায়ভাবে বা অত্যাচার করতে দিতে পারে না মোড়ল। তারপর মোড়ল চলে যায়। পরের দিন আবার রীতিমতো সকল ছেলে মানুষ কাজ করা শুরু করে। তারপরে দেখা যায় তার বাড়ির পাশেই কেউ যেন একটা মরে পড়ে আছে, সেটাও তাদের গোত্রের। তার শরীরে কোনো রক্ত নেই, কিন্তু কে মেরেছে কে মারেনি এ বিষয়টা শনাক্ত করার আগেই মোড়লের সব লোকজন এসে সেই মেয়েকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে তারপর আবার সেই কালকের যে কাঠগুলো ছিল সেই কাঠের ওখানে তারা কর্পূর এবং বিভিন্ন ধরনের আগুন জ্বালানোর কিছু তেল দিয়ে ওই মেয়েটাকে ধীরে ধীরে জ্বালিয়ে দেয়। মোড়ল এটা এসে দেখার পরে তাদের প্রতি অনেক রাগারাগি করে, যার কারণে তারা মোড়লকে অনেক বিক্ষিপ্ত ভাষায় কথা বলতে থাকে। এমন একটা সময় মেয়েটা বারবার বলছিল, আমার কোনো দোষ নেই বা আমি এ বিষয়ে কিছু জানি না, আমি নিরপরাধ, আমাকে মেরো না। এরকম আকুতি মিনতি করতে করতে একটা সময় তার শরীরের বিভিন্ন অংশগুলো মারা যাওয়ার পর যেন রক্ত মাংস সবগুলো খসে খসে পড়তে থাকে। এরপরে দেখা যায় তার শরীর থেকে কিছু একটা কালো ধোঁয়া বের হয়ে ওই গাছটার ভিতরে যায়। আর যাওয়ার সাথে সাথেই সেই গাছটা যেন পুড়ে ফাঁকা হয়ে যায়। আমরা ঘটনায় যে বটগাছটার কথা শুনেছিলাম, এই বটগাছটাই সেই বটগাছ। এই বটগাছের যে জায়গাটা পুড়ে গিয়েছিল সেই জায়গাটাই ছিল সেই শ্যামা সুন্দরীর মূল পোড়ানোর সেই জায়গাটা। শ্যামাসুন্দরীর বাড়ির কাছেই ছিল সেই বটগাছটা। আর এই বটগাছটাই নিচেই তাকে এভাবে পুড়িয়ে মারা হয়। ঘটনাটা কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় সেই শ্যামা সুন্দরীকে, সে মাঝরাতে একা একা ঘুরে বেড়ায়। অনেকেই তাকে দেখে, আর যেই তাকে দেখে পরের দিন সে অসুস্থ হয়ে আবার এইভাবে মারা যেতেই থাকে। এভাবে কিছুদিন অনেক মানুষ মারা যায়। ধীরে ধীরে যেন একজন দুইজন তিনজন এভাবে দেখা যায় সব কিছুরই সবগুলো মানুষই যেন প্রায় অর্ধেক মানুষ সেখানে মারা যায়। আর যারা মারা যায় তাদের শরীরে কোনো রক্ত থাকে না। এভাবেই চলতে থাকে কিছুদিন। তারপরে জানা যায় এখানে এক ডাইনির আগমন হয়েছিল। সেই ডাইনিকে বশ করার জন্যই এই মেয়েটি এসেছিল। সেই ডাইনিকে যেন কেউ হত্যা করতে পারে এবং তাকে বন্দি করতে পারে, এই জন্যই সে এখানে এসেছিল মানুষদের বাঁচাতে। তারপরে এত কিছু জানার পর গ্রামের মেয়ে মানুষগুলোকে নিজেদেরকে অনেক ছোট মনে করতে থাকে, যে আমাদের উপকার করতে এসেছিল তাকেই আমরা হত্যা করেছি। তারপর শুরু হয় মোড়লের কথা অনুযায়ী এক মহাযজ্ঞের। এই যজ্ঞের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে মাটি, কাঠ, বিভিন্ন কিছু আনতে থাকে। তারপর এক বড় দেবীর পূজা করা হয়। এই দেবীর পূজা করার পরে দেবী তুষ্ট হয়ে তাদেরকে একটা বর দান করে এবং সেখানে সেই পিশাচকে নিয়ে এসে বন্দি করে তাকে হত্যা করা হয়। কিন্তু তারপর কিছুদিন পর দেখা যায় বিভিন্ন গাছে গাছে যারা সেই মেয়েটিকে হত্যা করেছিল তাদের শরীরের পুড়ে যাওয়া অংশ কিছু আছে। তারপর দু একদিন পর পর আবার এইভাবে কিছু মেয়ে মানুষ মারা যেতে থাকে। তাদের পুরো শরীরটাই ছিল একদম পুড়ে যাওয়া ঝলসে যাওয়া মাংসের মতো থাকা।
এরকম অবস্থা দিনকে দিন যখন বাড়তে থাকে, মোড়ল তার এলাকা বাঁচানোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেয়। আবার সেই দেবীর যজ্ঞ শুরু হয়। সেই দেবীর যজ্ঞ শুরু হওয়ার পর, দেবীকে তুষ্ট করার পর, এই দেবীকে তুষ্ট করার জন্য তাদেরকে ৮ থেকে ১০টা পাঁঠা বলি দিতে হয়েছিল সেই সময়। আর সেই পাঁঠাগুলো জঙ্গলের ভিতর থেকে ধরে ধরে নিয়ে এসে তারা এসব করেছিল। পাঁঠা বলি দেওয়ার পর যখন দেবী তুষ্ট হয়, তখন সেই শ্যামা সুন্দরীর সেই আত্মাকে হাজির করা হয়। তাকে বলা হয় তাকে হত্যা করে তারা অনুতপ্ত। কিন্তু শ্যামাসুন্দরী বলে, আমি এই হত্যার প্রতিশোধ নেব। আমি নিরুপায় ছিলাম। তোমরা আমাকে সবাই মেরে ফেলেছ। আমি তো কোনো দোষ করিনি। তোমার এলাকায় মানুষ মারা যাচ্ছিল। এই ঘটনাটা বন্ধ করার জন্যই আমি এসেছিলাম। কিন্তু তোমরা আমাকে বিনা অপরাধে মেরে ফেললে। এটা কি তোমরা ঠিক করেছ? তারপর সবাই সেই শ্যামাসুন্দরীর আত্মার কাছে ক্ষমা চায়। কিন্তু শ্যামাসুন্দরীর আত্মা কোনো কিছুতেই মানতে চাচ্ছিল না। তারপর দেবীকে তুষ্ট করার কারণে সেই শ্যামাসুন্দরীকে কোনোভাবে একটু মানিয়ে নেওয়া হয়। বলা হয় সেই শ্যামাসুন্দরীকে এই গাছের নিচে কেউ যদি ৩ বার আহ্বান করে, সে আবার আসবে। তাকে যদি রক্তচোষা পিশাচ বলে ৩ বার কেউ আহ্বান করে, সে অবশ্যই আসবে এবং তার মৃত্যু অনিবার্য। একথা বলার পরেই সে আত্মাটা ওখান থেকে চলে যায়। তারপর থেকে এলাকার লোক দিনের বেলা ওখানে যেতে অনেক ভয় পেত। কেউ দিনেও ওখানে যেতে চাইতো না। তারপরে ওখানে ধীরে ধীরে সব কিছু পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিন্তু ওই এলাকার কোনো লোকই ওই বটগাছটার নিচে যায় না, বা এই পিশাচের নাম বলে কেউ আহ্বান করে না। যদিও কেউ আহ্বান করেছে, তার পরের দিন বা সেই রাতেই তার যে কোনো একটা অনিবার্য কারণে মৃত্যু হয়েছে। কেউ পুড়ে মারা গেছে, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। এভাবেই ঘটনাগুলো ঘটতেছিল। তারপর ধীরে ধীরে ওই গাছটার নিচে সবাইকে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। দিনের বেলাও কেউ ওই গাছটার আশেপাশে যায় না, যাতে করে যেন ক্ষতি না হয় কারো। এভাবেই চলতেছিল। কিন্তু তোমরা যে জঙ্গলে এসে তাকে এভাবে আহ্বান করবে, যার কারণে তোমার বান্ধবীদের মৃত্যু হয়েছে, এই নন্দিনীর লাশ তোমরা হয়তো কখনো পাবে না। কারণ তার লাশকে সে পুড়িয়ে দিয়েছে। হয়তোবা তার ভিতরেও সে প্রবেশ করে তাকেও ধ্বংস করে দিয়েছে। যাই হোক, তাকে যদি তোমরা না পাও, এই স্বপ্নটা তোমাদের কুরে কুরে খাবে। তারপরে আবার সেই মোড়ল বলে, আমি এক যজ্ঞের আয়োজন করব আমাবস্যার রাতে, যার জন্য তোমাকে ৭টা পাঁঠা আনতে হবে। সে কথা অনুযায়ী তাদের বন্ধুরা সেই আমাবস্যার রাতের অপেক্ষায় থাকে। দেখা যায় ২ থেকে ৩ মাস পরে সেই কাঙ্ক্ষিত আমাবস্যার রাত আসে। আমাবস্যার রাত আসলে আবার শুরু হয় দেবীর পূজা। একদিকে ঢোল বাজছে, তারা কিছু মন্ত্র জপ করছে। কিছুক্ষণ পরে দেখা যায় একটা অদৃশ্য কালো ছায়া সেখানে এসে হাজির। তাদেরকে অনেকটাই কর্কট ভাষায় বলে, তোরা আমাকে আবার ডেকেছিস কেন? তখন গ্রামের মোড়ল তাকে বলে তাদের সকল ঘটনা। ঘটনা শোনার পরে সেই পিশাচের কথাটা যখন মনে হয়, তখন সেই দেবী তাকে বলে দেয়, সে মেয়েকে সে পুড়ে মেরে ফেলেছে। আমি তোদেরকে আগেই বলেছিলাম ওকে কেউ আহ্বান করবি না। আর আহ্বান করার কারণেই তোদের এই বান্ধবীর জীবনটা চলে গেছে। এতে আমার বা অন্যদের কিছু করার নেই। এভাবেই চলে যায় সব ঘটনা। ঘটনা শেষ হওয়ার পরেই আপনারা হয়তো ভাবছেন এটা কোনো একটা কাল্পনিক ঘটনা। যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে একদিন চলেন সেই গ্রামে যাই, সেই জঙ্গলে যাই। বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।